Assalamu alaikum. Good evening, dear students. Today I will discuss on acromegaly. Again, we will focus the basic need for the undergraduate students. আমাদের আন্ডারগ্রাজুয়েটে জাস্ট যেটুকু না জানলেই নয়, আমরা ততটুকু শুধু আলোচনা করব। আর পোস্ট গ্রাজুয়েটে আমাদের এগুলোর মানে বেশ অনেক রকম ডিসকাশন হবে, ডিফারেন্সিয়ালস হবে, বিশেষ করে প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট অপারেটিভের জন্য, মানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। এটা আমরা আলোচনায় আনবো না আজকে, তবে পরবর্তীতে আমরা যদি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের ইন্টারেস্টেড থাকে, আমি পরবর্তীতে সেটা আলোচনায় আসবো। আমি ডক্টর মির্জা শরীফুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ। আমরা আজকে অ্যাক্রোমেগালি, অ্যাক্রো মিন্স ডিস্টাল, মেগালি মিন্স বড়, তার মানে ডিস্টাল পার্টের যে বড় হয়ে যাওয়া, এটা লিটারাল টার্ম অ্যাক্রোমেগালি। ডিস্টাল পার্ট কি কি? হাতের ডিস্টাল পার্ট আঙ্গুলগুলা, পায়ের ডিস্টাল পার্ট আঙ্গুল, মুখের ডিস্টাল পার্ট কি? সুপ্রাঅরবিটাল রিজ, নাক, ঠোঁট, চিন। এই যে জিনিসগুলো, যে ডিস্টাল পার্ট, এই ডিস্টাল পার্ট গুলো বড় হইতে থাকে আস্তে আস্তে। সেটাই হচ্ছে হলো অ্যাক্রোমেগালি। কেন হয়? এক্সেস গ্রোথ হরমোন অ্যাক্টিভিটির জন্য। আর গ্রোথ হরমোন আমরা জানি, আমরা একটু পরে দেখবো, গ্রোথ হরমোন কাজ করে থ্রু IGF-1। গ্রোথ হরমোন লিভারের উপর কাজ করে IGF-1 তৈরি করে, যেটা মানে এই যে সোমাটিক গ্রোথ যেগুলো, তা IGF-1 এর জন্য, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, এটাই রিমেইনিং গ্রোথের জন্য রেসপন্সিবল। মূল অ্যাক্রোমেগালি বোঝার আগে আমরা একটু অ্যানাটমি ফিজিওলজি আলোচনা করব, যাতে আমাদের পুরো আন্ডারস্ট্যান্ডিংটা খুব সহজ হয়। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ড একটা মাস্টার গ্ল্যান্ড, যেটা স্ফেনয়েড বোনের মধ্যে শেলাটার শিকার মাঝখানে যে পিটুইটারি ফোসা, সেখানে থাকে। ভেরি স্মল, অনলি 50 মিলিগ্রাম ওজন, যার খুবই ছোট, 13 মিলিমিটার, 9x6 মিলিমিটার। আমাদের এত ডিটেল দরকার নাই, যে জিনিসটুকু আমাদের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা যদি এইখানকার হিস্টোলজিটা একটু খেয়াল করি, সিস্টোপ্যাথি ছবিটা একটু ছোট হয়ে গেছে। এই যে হাইপোপিটুইটারিটা, পিটুইটারির উপরে, যে পিটুইটারি স্টকের উপরে, দিস ইজ অপটিক অ্যাজমা। আমাদের ইম্পর্টেন্স হলো, যখন পিটুইটারি টিউমারের জন্য বড় হয়, এখানে আমাদের জানি ডায়াফ্রামা সেলা থাকে। এই ডায়াফ্রামা সেলার উপরে যখন টিউমার এক্সটেন্ড হয়, সেটাকে আমরা বলি সুপ্রাসেলার এক্সটেনশন। যখন টিউমার সুপ্রাসেলার এক্সটেনশন হয়, তখন সে অপটিক কাজমাকে কম্প্রেস করে। আর আমরা জানি অপটিক কাজমা হলো নেজাল ফাইবার গুলো ক্রস করে অপোজিট সাইডে চলে যায়, যার জন্য যদি নেজাল ফাইবার গুলো কম্প্রেস হয়, যদি যে কোনো কারণে, আমরা জানি নেজাল ফাইবার গুলো টেম্পোরাল ফিল্ড অফ ভিশনকে দেখে, যার জন্য সে যখন নেজালি ক্রসিং ফাইবার গুলোর উপর কম্প্রেশন হয়, ফাংশন নার্ভগুলো ডিসফাংশন হয়, পেশেন্ট ডেভেলপ বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। এটাই হলো আমাদের অ্যানাটমির ইম্পর্টেন্স। আমরা যদি আরেকটু জানতে চাই অ্যানাটমি, এখানে আমরা দেইনি, যখন আমরা সাইড ভিউ দেখবো, পিটুইটারি গ্ল্যান্ডের দুই সাইডে থাকে ক্যাভার্নাস সাইনাস। সেই ক্যাভার্নাস সাইনাসের মধ্যে দিয়ে অনেকগুলো নার্ভ পাস করে, এটা আমরা জানি। সে 3rd, 4th, 6th এবং 5 এর কয়েকটা ব্রাঞ্চ। তো যখন এই ল্যাটারাল এক্সটেনশন হয়, এটা আমাদের এই সব নার্ভকেও ইনভলভ করতে পারে। যাই হোক, আর আমরা জানি যে পিটুইটারি গ্ল্যান্ড দুইটা ভাগে বিভক্ত, একটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা হলো পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি, এটাকে আমরা আরেকটা নাম বলি নিউরো হাইপোফাইসিস, বিকজ এখানে মূলত নার্ভ এন্ডিং থাকে হাইপোথ্যালামাসের নিউরন গুলার। এই হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক নিউক্লিয়াই, এখান থেকে যে সিক্রেটরি নিউরন গুলো নার্ভ এন্ডিং এখানে থাকে, হুইচ সিক্রেটস অক্সিটোসিন এন্ড অ্যান্টিডাইউরেটিক হরমোন। আমরা জানি যে ডাইউরেটিক হরমোন কিডনির উপর কাজ করে, অ্যান্টিডাইউরেসিস মানে হলো ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, এন্ড অক্সিটোসিন ইউটেরাইন কন্ট্রাকশন করে, এবং মায়োএপিথেলিয়াল সেল অফ দ্য ব্রেস্টকে কন্ট্রাক্ট করে মিল্ক ইজেকশন করে। এই হলো আমাদের পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি সেলগুলো আমাদের এত ডিটেইলডে আমরা যাব না, যে বেসোফিলিক, অ্যাসিডোফিলিক এবং ক্রোমোফোর সেল আছে। যাক, বেসিক যে 6 ধরনের আমাদের সিক্রেশন হয়, টিএসএইচ, থাইরোট্রপ থেকে টিএসএইচ সিক্রেশন হয়, যেটা কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে। কর্টিকোট্রপস থেকে তৈরি হয় এসিটিএইচ, যেটা কাজ করে অ্যাড্রিনাল কর্টেক্সের উপরে। গোনাডোট্রপস থেকে তৈরি হয় এপিসিএইচ অ্যানালিজ, যেটা কাজ করে গোনাডস এর উপরে।
সোমাটোট্রপস থেকে তৈরি হয় গ্রোথ হরমোন, যেটা এন্টায়ার বডি সিস্টেমের উপর কাজ করে। আমরা মূলত আজকে এই জিনিসটুকু নিয়ে আলোচনা করব। ল্যাক্টোট্রপস থেকে তৈরি হয় প্রোল্যাকটিন, যেটা মেমারি গ্ল্যান্ডের উপর কাজ করে মিল্ক সিনথেসিসে হেল্প করে। এছাড়া এন্ডরফিন কিছু আছে যেটা পেইন মডুলেশনে হেল্প করে। তাহলে মোটামুটি দিস আর দ্য হরমোনস ফ্রম দ্য পিটুইটারি গ্ল্যান্ডস। আর এরপরে পিটুইটারি যে রেগুলেশনটা আমরা জানি যে এই হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল যে পোর্টাল সিস্টেম, এটা হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং হরমোনগুলো ক্যারি করে এখানে এন্টারপিটুইটারি থেকে সিক্রেট হয় এবং তার রেসপন্সে এন্টারপিটুইটারি হরমোন রিলিজ করে। সবগুলো রিলিজিং হরমোন আসে হাইপোথ্যালামাস থেকে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা গোনাডোট্রপস রিলিজ করায়, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, যেটা গ্রোথ হরমোন রিলিজ করায়, থাইরোট্রপিন রিলিজিং হরমোন টিএসএইচ সিক্রেট করে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন টিআরএইচ ইজ ভেরি হাই দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড হাইপারপ্রোল্যাকটিনেমিয়া। এই জন্য সিভিয়ার হাইপোথাইরয়েডিজম যাদের, তাদের গ্যালাক্টোরিয়া থাকতে পারে। যাই হোক, এ হলো মোটামুটি রেগুলেশন। আর ইনহিবিশনের মধ্যে আমাদের প্রোল্যাকটিনের ব্যাপারে, প্রোল্যাকটিনের আসলে স্টিমুলেটরি ইফেক্ট যতটুকু, এটা রিসেন্টলি আবিষ্কার হয়েছে ভিআইপি, এটা প্রোল্যাকটিন স্টিমুলেট করে। তবে প্রোল্যাকটিনটা মূলত কন্ট্রোল হয় হলো ইনহিবিটরি হরমোন দিয়ে। আমরা একটু যদি আমরা খেয়াল করি, এখানে যে পিটুইটারি যে স্টকের দিয়ে যেসব এইগুলো আসে, সবগুলো আসে স্টিমুলেটরি, এবং প্রোল্যাকটিন কন্ট্রোল হয় হলো ইনহিবিটরি হরমোন দিয়ে। মানে এখানকার যে নিউরন ডোপামিন তৈরি করে, সেই ডোপামিন প্রোল্যাকটিনের উপর ইনহিবিট অ্যাকশন দেয়। মানে আমরা যদি কোনো কারণে এখানে ডিসকানেকশন হয়, মানে এখানকার ডোপামিনটা এখানে আসতে না পারে, প্রোল্যাকটিন অনেক বেড়ে যায়। কারণ প্রোল্যাকটিনটা সবসময় ইনহিবিটেড হয়ে থাকে ডোপামিন দিয়ে। এটাই হলো আমাদের ন্যাচারাল ফেনোমেনা। যখন ডোপামিন না থাকে, অথবা আমরা যদি ডোপামিন অ্যান্টাগনিস্ট ইউজ করি যে কোনো কারণে, দ্যাট উইল কজেস ইনক্রিজ মানে প্রোল্যাকটিন সিক্রেশন। আচ্ছা, এখন আসি আমাদের গ্রোথ হরমোনের ব্যাপারে। গ্রোথ হরমোন আরেকটা জিনিস যে আমাদের মেকানিজম গুলো বলি নাই, যাই হোক, মূল যে কাজ, যে লিভারের উপর কাজ করে সোমাটোমেটিন সি, বা যেটাকে এখন বলি IGF-1, মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। ইনসুলিনের সাথে কিছু হোমোলজি আছে, সেরকম করে কাজ করে এবং সোম্যাটিক গ্রোথ করে। এখন এই গ্রোথটা যদি আমরা জানি এপিফেসিয়াল ফিউশন হয় একটা সার্টেন এজে, যদি তার আগে থেকে গ্রোথ হয়, তাহলে পেশেন্টের লিনিয়ার গ্রোথ হবে অনেক বেশি, পেশেন্ট আনডিউলি লম্বা হবে। কিন্তু এই ফিউশন হয়ে যাওয়ার পর, এপিফেসিয়াস ফিউশন হয়ে যাওয়ার পর যদি গ্রোথ হরমোন এক্সেস সিক্রেশন হয়, তখন লিনিয়ার গ্রোথ হবে না, কিন্তু সফট টিস্যু এনলার্জমেন্ট হবে এবং মেমব্রেনাস বোনাস বাড়তে থাকবে। যার জন্য কি হবে, পেশেন্টের যে অ্যাক্রাল পার্টগুলো, সফট টিস্যু এবং মেমব্রেনাস বোনগুলো বড় হতে থাকবে। যেটা প্রথমটাকে আমরা বলি জাইগ্যান্টিজম, বিকজ অনেক লম্বা হয়। দ্বিতীয়টাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। প্যাথোলজি মোটামুটি সেম। আমরা একটু আসি এখন গ্রোথ হরমোনের সম্পর্কে। যদি জানি, আমরা জানি এটা একটা পলিপেপটাইড হরমোন। আর ইম্পর্টেন্ট যে জিনিসটুকু, কন্টিনিউয়াস সিক্রেশন হয় না পিটুইটারির অন্য হরমোনের মতো, এটাও পালসেটাইল সিক্রেশন হয়। মোটামুটি 5 থেকে 6টা পালসেশন হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, পালসটা হয় হলো ঘুমের সময়, স্পেশালি রাতে। যে কোনো ঘুমের সময় গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে। আচ্ছা, এই যে পালস সিক্রেশন, মানে ইন বিটুইন কোনো সিক্রেশন থাকে না, এই জন্য গ্রোথ হরমোন মে বি আনডিটেক্টেবল ইন দ্য ব্লাড ইভেন একটা নর্মাল পার্সনে। মানে গ্রোথ হরমোন আনডিটেক্টেবল মানেই যে তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে, তেমন নয়। এখন কিছু এজ এবং সেক্সের সাথে এটার মডিফিকেশন আছে। আমরা জানি সার্টেন এজে একটু বেশি হয়, অ্যাডোলেসেন্সে বেশি হয় সিক্রেশন। যখন গ্রোথ ফেজটা বেশি হয়, ওই সময় সিক্রেশনটা বেশি হয়, পেরিপিউবার্টাল স্টেজে বেশি হয় সিক্রেশন। আর আমরা জানি কোন সেল, এটা অ্যাসিডোফিল সেল থেকে তৈরি হয়। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে গ্রোথ হরমোনের স্ট্রাকচারাল সিমিলারিটি আছে প্রোল্যাকটিনের সাথে। একটা আমরা জানবো যে গ্রোথ হরমোনের সাথে কেন গ্যালাক্টোরিয়া হয়, আমরা একটু পরেই জানবো। এই জন্য যদি কোনো কারণে গ্রোথ হরমোন এক্সেস থাকে, তার প্রোল্যাকটিন এক্সেস এর মতো ফিচার হয়, বিকজ এর স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। এখন কি কাজ করে গ্রোথ হরমোন? একটু আগে আমরা যেটা বললাম, যে সে গ্রোথের উপর কিছু কাজ করে এবং কিছু মেটাবলিক ইফেক্ট আছে। গ্রোথের উপর কি কাজ করে? লিনিয়ার গ্রোথ, যে কোনো সব ধরনের টিস্যু গ্রোথ করে, অল অর্গান, অল ভিসেরা,
তার মানে যদি গ্রোথ হরমোন বেশি থাকে লিভার বড় হবে, কিডনি বড় হবে, হার্ট বড় হবে, সবকিছু বড় হতে থাকবে, টাং বড় হবে, লিপ বড় হবে, বোনস গুলো বড় হতে থাকবে। হ্যাঁ, ফিউশনের আগে হলে লিনিয়ার হবে, ফিউশনের পরে হলে মেমব্রেনাস বোন গুলো বড় হবে। মেটাবলিকে আমাদের মেজর যে তিনটা মেটাবলিক পাথওয়ে, তিনটাকেই এফেক্ট করে। সে প্রোটিনকে অ্যানাবলিক মানে প্রোটিনকে ডিপোজিট করে, মাসেল মাস বাড়ে, এবং ফ্যাট লাইপোলাইসিস করে, যার জন্য লিন বডি মাস বাড়তে থাকে। মানে বডি ফ্যাট প্রপোর্শন কমে, মাসেল মাস বেড়ে যায়। কিন্তু মাসেল মাস বাড়লে কি হবে? এটা আসলে মায়োপ্যাথি করে যখন পারসিস্টেন্ট গ্রোথ হরমোন স্টিমুলেশন থাকে। মাসেল মাস বেশি বাট শক্তি নেই, দুর্বল। ফ্যাট মোবিলাইজেশনের জন্য যেটা হয়, এক্সেস লিপিড মোবিলাইজ হয়, যার জন্য ইট ইজ কিটোজেনিক ইফেক্ট আছে এটার, মানে কিটোজেনেসিস করে, এবং এই ফ্যাট মোবিলাইজেশন জন্য সে ইনসুলিন রেজিস্ট্যান্স করে। যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, সুতরাং এটা ডায়াবেটোজেনিক। ব্লাড মানে গ্রোথ হরমোন ইজ এ ডায়াবেটোজেনিক অ্যান্ড কিটোজেনিক হরমোন। কিছু কিছু ফ্যাক্টর এটাকে সিনথেসিস বাড়ায় বা কমায়, আমরা এটার ইম্পর্টেন্সটা জানবো। আমাদের আরো অনেক কারণ আছে গ্রোথ হরমোন বাড়ার, আমরা সেগুলো সম্পর্কে একটু ধারণা নিব। এইগুলো জানার এই কারণটা হলো যে আমাদের জানি যে হরমোন, যতগুলো হরমোন আমরা বলি, যত বডির হরমোন বেশি থাকা মানেই যে বেশি আছে তা নট লাইকলি। যখন হরমোন এক্সেস আমরা যদি সাপ্রেস করতে না পারি, তার মানে এটা ট্রুলি বেশি। আবার অ্যাবসেন্স বা ডেফিসিয়েন্সির ক্ষেত্রে ঠিক উল্টা জিনিস, যে লো আছে, আমরা এটাকে স্টিমুলেট করে সিক্রেশন বাড়াতে পারছি না, তখন এটাকে ডেফিসিয়েন্সি বলবো। এই জন্য ডাইনামিক টেস্টের জন্য আমাদের যে যে ফ্যাক্টর গুলো এটাকে স্টিমুলেট করে এবং ইনহিবিট করে আমাদের জানতে হবে। এগুলো দিয়ে আমরা স্টিমুলেটরি আর ইনহিবিটরি টেস্ট করি। যেমন হাইপোগ্লাইসেমিয়া মানে গ্রোথ হরমোন স্টিমুলেশন হয়, এছাড়া স্লিপ হয়, আমরা আগেই বলেছি। প্রোটিন, আর্জিনিন, গ্লুকাগন, দে অল স্টিমুলেটস গ্রোথ হরমোন। তার মানে যদি কারো গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি সাসপেক্ট করি, তাদের আমরা এইগুলো দিয়ে স্টিমুলেশন করে টেস্ট করে দেখতে পারি যে তার আসলেই সাপ্রেস কিনা। উল্টা জিনিস চিন্তা করি, যখন গ্রোথ হরমোন এক্সেস থাকে আমরা ইনহিবিট করে দেখি যে তার এটা গ্রোথ হরমোন ইনহিবিট হয় কিনা। কিভাবে? আমরা ব্লাড গ্লুকোজ দিতে পারি। ব্লাড গ্লুকোজ দিলে গ্লুকোজ টলারেন্স টেস্ট, আমরা যেটা সাধারণভাবে গ্লুকোজ টলারেন্স টেস্ট করি, এটা মনে রাখার জন্য সহজ উপায় যে গ্রোথ হরমোন ব্লাড গ্লুকোজ বাড়ায়। তার মানে উল্টা রিঅ্যাকশন, আমরা যদি ব্লাড গ্লুকোজ দিয়ে দিই গ্রোথ হরমোন কমে যাবে, ব্লাড গ্লুকোজ যদি কমাই দিই গ্রোথ হরমোন বেড়ে যাবে। জাস্ট এই একটা জিনিস মনে রাখলেই আমাদের এই চলবে। তার মানে রিঅ্যাকশনটা রিভার্স। এজন্য যদি গ্রোথ হরমোন এক্সেস থাকে, তাকে দেখানোর জন্য আমরা গ্লুকোজ লেভেল কি করব? যদি এক্সেস থাকে আমরা গ্লুকোজ লেভেল বাড়াবো, বাড়ালে গ্রোথ হরমোন সাপ্রেস হয়ে যাওয়ার কথা। কারণ আমাদের সাপ্রেস করতে চাচ্ছি, আমরা জানি গ্লুকোজ এবং কর্টিসলের মানে গ্রোথ হরমোনের রিলেশনটা রিভার্স। মানে আমরা গ্লুকোজ যদি বাড়ানোর চেষ্টা করি তাহলে গ্রোথ হরমোন সাপ্রেস হবে, গ্লুকোজ যদি কমানোর চেষ্টা করি গ্রোথ হরমোন স্টিমুলেটেড হবে। তাহলে দিস আর দ্য বেসিস অফ গ্রোথ হরমোন ডাইনামিক টেস্টিং। প্যাথোফিজিওলজিটা কি? গ্রোথ হরমোন আমাদের অ্যাক্রোমেগালি কেন হয় আমরা একটু আগে বলে ফেলেছি অলরেডি, তারপর আমাদের একটু জিনিস আবার বলছি। যে প্রলং এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশনের জন্য আমরা আগে যে বলেছি নর্মাল যে পালসেটাইল ম্যানারে তৈরি হয়, সেই পালসেটাইল ম্যানারটা যখন লস হবে বা পারসিস্টেন্টলি গ্রোথ হরমোন সিক্রেশন হইতে থাকবে, তখন এই মানে গ্রোথ গুলো মানে পারসিস্টেন্ট গ্রোথ হবে, সেটাই হলো অ্যাক্রোমেগালি। আর আরেকটা জিনিস যে ইউজুয়ালি 4th and 5th ডিকেডে কমনলি পাওয়া যায়, এবং কমনেস্ট কজ ইজ অ্যাডিনোমা। এখন কজ কি কি? আমরা টোটাল কজ গুলোকে যদি কনসিডার করি, পিটুইটারি অ্যাডিনোমা ইজ দ্য কমনেস্ট কজ অফ অ্যাক্রোমেগালি। তার মধ্যে মেজরিটি ইজ ম্যাক্রো অ্যাডিনোমা। ম্যাক্রো অ্যাডিনোমা মানে যদি টিউমারের সাইজ 1 সেন্টিমিটার চেয়ে বড় হয় তাকে আমরা ম্যাক্রো অ্যাডিনোমা বলি। আর খুব লেস কমনলি 20 থেকে 40% মাইক্রো অ্যাডিনোমা হতে পারে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো লোকাল ইনভেশন কমন। ইনভেশন কোথায় হবে? আমি একটু আগে অ্যানাটমি পড়িয়েছি, উপরের দিকে আছে অপটিক কাজমা, সেখানে ইনভেশন হতে পারে। দুই সাইড আছে ক্যাভার্নাস সাইনাস, সেখানে ইনভেশন হতে পারে। তাহলে একটা হলো হরমোন এক্সেসের জন্য সিম্পটম হয় এবং ইনভেশনের সিম্পটম হয়, আমরা পরে আসছি। এছাড়া যদি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, সেটা হাইপোথ্যালামাস থেকে আসুক বা একটোপিক এরিয়া থেকে আসুক, দিস গ্রোথ হরমোন রিলিজিং হরমোন উইল কজেস পিটুইটারি গ্ল্যান্ড টু সিক্রেট গ্রোথ হরমোন, যার জন্য অ্যাক্রোমেগালি হবে। এছাড়া একটোপিক গ্রোথ হরমোন সিক্রেশনও হতে পারে, যদিও ভেরি ভেরি রেয়ার। তাহলে কমনেস্ট কজ ইজ পিটুইটারি অ্যাডিনোমা, মোস্টলি ম্যাক্রো অ্যাডিনোমা।
এখন ক্লিনিক্যাল ফিচার বোঝার জন্য আমাদের যে জিনিসটুকু জানতে হবে, যে বেসিক জিনিস বুঝতে পারলে আমরা বললাম যে কি আছে, তার প্যাথোলজিটা কি, এক্সেস গ্রোথ হরমোন। সেকেন্ড জিনিস কি বললাম, যে গ্রোথ হরমোনের এটা মানে অ্যাকশনটা মানে স্ট্রাকচারটা প্রোল্যাকটিনের মতো। এছাড়া কিছু কন্ডিশনে মানে গ্রোথ হরমোন প্রডিউসিং টিউমার গুলা যেগুলা মানে অ্যাসিডোফিল টিউমার ইউজুয়ালি কোসিক্রেট করে প্রোল্যাকটিন। তার মানে এদের কোসিক্রেশন বলি অথবা এর স্ট্রাকচারাল হোমোলজি বলি, দুটাই এক্সেস প্রোল্যাকটিনের এফেক্ট দেয়। থার্ডলি আমরা এটা বলেছি ম্যাক্রো অ্যাডিনোমা, ম্যাক্রো মানে বড় টিউমার লোকাল এফেক্ট দেয়। তো টিউমার লোকাল এফেক্ট কি হবে, মাস এফেক্ট, হেডেক, ভমিটিং। আমরা জানি যে ইন্ট্রাক্রেনিয়াল হেডেকের ক্যারেক্টারিস্টিক্স কি, আমি ডিটেল যাচ্ছি না। যে ইউজুয়ালি মর্নিং হয়, মর্নিং নশিয়া ভমিটিং থাকে, সিম্পল অ্যানালজেসিক্সে বাড়ে, কমে যায়, বেন্ডিং এ, স্নিজিং এ, কফিং এ পেইন গুলো বাড়তে থাকে। এটা হলো রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের পেইন। তাহলে টিউমারের মাসের জন্য মাস এফেক্ট হবে, পেইন হবে এবং কম্প্রেসিভ সিমটম হবে, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হবে। এদিকে ক্যাভার্নাস সাইনাস কম্প্রেশনের জন্য প্রোপ্টোসিস হতে পারে এবং ক্রেনিয়াল নার্ভ 3rd 4th 6th ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে। গ্রোথ হরমোন এক্সেসের জন্য গ্রোথ হবে, সে কি গ্রোথ হবে আমি বলছি। প্রোল্যাকটিন এক্সেসের জন্য কি হবে, প্রোল্যাকটিন গ্যালাক্টোরিয়া করে ফিমেলে, মেলে করে হাইপোগোনাডিজম। কারণ প্রোল্যাকটিন গোনাডোট্রপ সিক্রেশন ইনহিবিট করে, যার জন্য হাইপোগোনাডিজমের ফিচার হবে। কি হবে, লস অফ লিবিডো, এরেকটাইল ডিসফাংশন ইত্যাদি। তাহলে আমাদের সিমটম এতটুকুই, জাস্ট এই বেসিক প্যাথোফিজিওলজিটা বুঝলে আমাদের ট্রিটমেন্ট খুব মানে সিমটম বোঝা খুব সহজ। কি কি হয়, আমরা যদি অ্যাজ এ হোল প্রথম থেকে শেষ পর্যন্ত আসি, সিমটম সাইন একত্রে বলি, যে ফেসিয়াল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যায়। এটা পুরনো ছবি যদি থাকে সেটা খুব মানে ডায়াগনস্টিক ক্লু। যদি কোনো সন্দেহ থাকে আমরা পেশেন্টকে বলি যে আপনার আগের ছবিগুলো নিয়ে আসেন, যদি তোলা থাকে আমরা সেটা কম্পেয়ার করে দেখেন, এটা দুইটা ছবি দুই সময়কার, আগে নরমাল ছিল যখন, এখন যখন অ্যাক্রোমেগালি হয়েছে। তো টিপিক্যাল অ্যাক্রোমেগালি ফেসিস কি, আমরা একটু আগেই বলে দিলাম যে অ্যাক্রাল পার্ট গুলো বড় হবে। অ্যাক্রাল মানে ডিস্টাল, ফেসের সবচেয়ে ডিস্টাল সুপ্রাঅরবিটাল রিজ, এটা প্রমিনেন্ট হবে। নেজাল ব্রিজ প্রমিনেন্ট হবে, প্রোগনোথিজম হবে। আমরা যদি দাঁত দেখি, একটু পরে দেখবো, দাঁতের যেহেতু জটা বড় হয়ে যাচ্ছে, দাঁতগুলো তো আর বড় হচ্ছে না, তাহলে দুটো দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে যাবে, গ্যাপ হবে। কার্টিলেজ বোনস না, শুধু কার্টিলেজ বাড়ে, মানে কানের কার্টিলেজ গুলা, কানগুলো বড় হতে থাকবে। তাহলে এই হলো আমাদের ফেসিয়াল অ্যাপিয়ারেন্স। দেখেন এই যে দাঁতের মাঝখানে গ্যাপ বেড়ে যাচ্ছে, বিকজ জটা বড় হয়ে যাচ্ছে, প্রোগনোথিজম। আচ্ছা, যদি হাত পা এক্সামিন করি বা হাত পা এগুলো দেখি, পেশেন্টের আঙ্গুলগুলো মোটা মোটা হচ্ছে, লম্বা তো হচ্ছে না। আমরা বলছি অ্যাক্রোমেগালি মানে মেমব্রেনাস হচ্ছে, লিনিয়ার গ্রোথ না, তার মানে মোটা হচ্ছে। পেশেন্ট কি বলবে, যদি আংটি পরা থাকে বলবে যে স্যার আমার আংটি টাইট হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে খুব দ্রুত টাইট হয়ে যাচ্ছে। পায়ের ক্ষেত্রে কি হবে, স্যার কয়দিন পর পর আমার জুতা কেনা লাগে, জুতা পা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হ্যান্ড ফিট গুলো আস্তে আস্তে বড় হইতে থাকবে। এবং জয়েন্টে কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়, যেটা অস্টিওআর্থ্রাইটিস এর মতো, কিন্তু এটা আসলে অস্টিওআর্থ্রাইটিস না। ঠিক একই রকম জয়েন্ট ইরোশন হয়, জয়েন্ট পেইন হয়। এছাড়া শুধু এত বললাম বনি, সফট টিস্যু এনলার্জমেন্ট হয়, বডির অল সফট টিস্যু, লিভ বলি, থাইরয়েড বলি, লিভার বলি, কিডনি, হার্ট, অল উইল বি এনলার্জড। তার মানে আমরা যদি সিবিএস এক্সামিন করি, হার্ট এনলার্জ মানে হলো এপিক শিফটেড পাবো। আমাদের এরকম করে কাউন্টার কোশ্চেন হতে পারে, যদিও আন্ডার গ্রাজুয়েটে অ্যাক্রোমেগালি এত ডিটেল ধরবে না, তারপরেও। আচ্ছা, অ্যাসোসিয়েটেড এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি কিছু হয়, আমরা একটু আগে বললাম যে হাইপারপ্রোল্যাকটিনেমিয়া হয়, প্রায় 30% গ্রোথ হরমোন টিউমার কোসিক্রেট করে প্রোল্যাকটিন। তো প্রোল্যাকটিন বাড়ার জন্য কি হবে, ফিমেলে হবে কি, গ্যালাক্টোরিয়া হবে, অ্যামেনোরিয়া হবে, লিবিডো, মেল ফিমেল দুইজনের লিবিডো হবে, লস অফ লিবিডো, এবং মেলে ইরেকটাইল ডিসফাংশন। আচ্ছা, আর আমরা একটু আগে বললাম যে এটা একটা ডায়াবেটোজেনিক হরমোন, সুতরাং তার ডায়াবেটিসের ফিচারগুলো আসতে পারে। থাইরোমেগালি যদিও করে, কিন্তু থাইরোটক্সিকোসিস ইজ নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড। তবে যে জিনিসটুকু করতে পারে, আমরা একটু আগে বললাম যে ম্যাক্রোঅ্যাডিনোমায় কম্প্রেসড হয়, তাহলে পিটুইটারির একটা সেল কম তৈরি হচ্ছে, বাকি সব সেল কম্প্রেসড হয়ে ডিসফাংশনিং হয়ে যাচ্ছে। তার মানে পেশেন্ট মে ডেভেলপ হাইপোপিটুইটারিজম অ্যাজ ওয়েল, মানে অন্য হরমোনগুলোর ডেফিসিয়েন্সি করতে পারে। মানে হাইপোফাংশনিং, হাইপোসিক্রেশন অফ আদার পিটুইটারি হরমোন। হ্যাঁ,
এটা হলো নীল চাষের মতো। নীল চাষের সময় কি করেছিল ইংরেজরা, যে ক্ষেতে আর কিচ্ছু চাষ করা যাবে না, অনলি নীল চাষ করতে হবে। ঠিক এরকম শুধু গ্রোথ হরমোন তৈরি হচ্ছে, বাকি সব হরমোন সাপ্রেসড। তো কিছু নিউরোসাইকিয়াট্রিক সিমটম হয়, আমরা একটু আগে বললাম যে টিউমার বড় হওয়ার জন্য প্রেশার সিমটম হয়, তার জন্য বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়, হেডেক হয়। পেরিফেরাল কতগুলো নিউরোলজিক্যাল ফিচার হয়, যেমন ডায়াবেটিসের জন্য ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, যেহেতু বোনস এবং সফট টিস্যু এনলার্জ হচ্ছে, যেখানে টানেল আছে খুব জায়গায়, খুব ন্যারো টানেল দিয়ে নার্ভ পাস হয়, সেসব টানেলে কম্প্রেশন হয়, কম্প্রেসিভ নিউরোপ্যাথি হতে পারে, যেমন কার্পাল টানেল সিনড্রোম ইজ দ্য কমনেস্ট ফর্ম। যেমন আমরা এখানে যদি খেয়াল করি, এই যে কার্পাল টানেলের নিচ দিয়ে যে মেডিয়ান নার্ভ পাস করে, তো যদি এখানকার বোনস এবং সফট টিস্যু সব বাড়তে থাকে, তাহলে মিডিয়ান নার্ভ কম্প্রেসড হবে। মিডিয়ান নার্ভ তো বড় হওয়ার জায়গা নেই, সুতরাং কম্প্রেসড হলে কি হবে, মিডিয়ান নার্ভ যে এলাকায় সাপ্লাই দেয় সেই এলাকার সেন্সরি ডিস্টারবেন্স হবে, এবং যে মোটর সাপ্লাই দেয় থিনার এমিনেন্সে মোটর ওয়েস্টিং হবে, মানে থিনার এমিনেন্স ওয়েস্টিং হবে। তাহলে দিস ইজ দ্য ফিচার অফ কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম মানেই অ্যাক্রোমেগালি তা না, কিন্তু অনেক কারণে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, বাট অ্যাক্রোমেগালি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ কার্পাল টানেল সিনড্রোম। আর কি কি হতে পারে, হেডেক হতে পারে, এক্সট্রিম লিথার্জি, মাসেল উইকনেস, একটু আগে বললাম যদিও মাসেল মাস বাড়ায়, বাট পেশেন্ট ইট কজেস মায়োপ্যাথি, যার জন্য মাসেল উইকনেস হয়। সবকিছু বড় হয়, ল্যারিংসও বড় হয়, তার জন্য ভয়েস খুব ডিপ ভয়েস হয়। আর স্কিনে থিকেনিং হচ্ছে, এই জন্য স্কিন হয়, এবং সোয়েট গ্ল্যান্ড প্রলিফারেশন হয়, তার জন্য এক্সেসিভ সোয়েটিং হয়। সেবাসিয়াস গ্ল্যান্ড প্রলিফারেশন হয়, তার জন্য অয়েল গ্রিজি স্কিন হয়। এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, মানে স্কিনে কতগুলো ব্ল্যাক পিগমেন্টেশন তৈরি হয়, সেটা হলো অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স। আচ্ছা, এটার কিছু কমপ্লিকেশন, মানে কিছু খারাপ দিকগুলো হচ্ছে হলো, ইট কজেস হাইপারটেনশন, ইজ কোয়াইট কমন ইন অ্যাক্রোমেগালি। এটা ইনসুলিন রেজিস্ট্যান্স করে, একটু আমরা বললাম, তার জন্য পেশেন্টের ডায়াবেটিস বা আইজিটি হতে পারে। সফট টিস্যু এনলার্জমেন্টের জন্য আমাদের ল্যারিঞ্জিয়াল সফট টিস্যু যদি এনলার্জ হয়, তাহলে যে ল্যারিংসের পাথওয়েটা ন্যারো হবে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। এছাড়া কোলোনিক পলিপ, আমরা এই যে দেখতে পাচ্ছি কোলোনোস্কোপিতে কোলোনিক পলিপ হয়, এবং এখান থেকে ইভেন কোলোনিক কার্সিনোমার রিস্ক বেশি, কোলোনিক কার্সিনোমা হতে পারে। ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে হাইপারটেনশনের সেকুয়েলি হিসাবে, এবং আমরা একটু আগে বললাম কার্ডিওমেগালি হয়, মানে হার্ট মাসেল গুলো যেহেতু প্রলিফারেট হয়, তার অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, সেই পরিমাণ ডিমান্ড যদি না দিতে পারে, তার ইসকেমিক হার্ট ডিজিজ হবে। এবং এই হার্ট প্রেশারের জন্যই তার স্ট্রোক হতে পারে ইভেন। হাইপারটেনশনের জন্য হাইপারটেনশন সেকুয়েলি হার্ট ফেলিওর হতে পারে। টিউমার এক্সপানশন হঠাৎ করে বড় হওয়ার জন্য হতে পারে, এবং টিউমারের মধ্যে যদি হঠাৎ করে সাডেন হেমোরেজ হয়, পেশেন্টের অ্যাকিউট কোল্যাপস হতে পারে। দিস ইজ কল্ড পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। হঠাৎ করে টিউমারটা বড় হয়ে ভিতরে হেমোরেজ হয়, হেমোরেজ হয়ে আলটিমেটলি হাইপোফাংশনিং হয়, মানে পেশেন্ট সাডেন সিভিয়ার হেডেক ফলোড বাই কোল্যাপস। এটা হলো আমাদের টিপিক্যাল পিকচার অফ পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশন, এগুলো আমাদের মোটামুটি জানলেই চলবে, এত খুব একটা ইম্পর্টেন্ট না। তো যেহেতু এত জটিলতা করে, এই মূলত অ্যাক্রোমেগালির কজ অফ ডেথ মূলত কার্ডিওভাস্কুলার, এই কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনের জন্যই পেশেন্ট মারা যায়। তো এত প্রবলেম যেটা করে সেটা আমাদের ডায়াগনোসিস করতে হবে। আসলে এটা ডায়াগনোসিস খুব ক্লিন কাট, পেশেন্ট চেহারা দেখলেই আমরা চোখ বন্ধ করে ডায়াগনোসিস করে ফেলতে পারি। তারপরেও আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে অ্যাডিশনাল। আমরা এক্সরে করতে পারি, এক্সরে যদিও স্পেসিফিক কিছু না, কিন্তু এক্সরে ফাইন্ডিংস নিয়ে আমাদের আন্ডার গ্রাজুয়েটে বেশি জিজ্ঞাসা করে। কি কি হতে পারে, বোন যেহেতু আমরা বললাম মেমব্রেনাস বোন গুলো বড় হয়ে যাচ্ছে, তার মানে কর্টেক্সটা থিকেনিং হবে, মোটা মোটা কর্টেক্স বড় হয়ে যাওয়ার জন্য তার সাইনাস গুলো বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা পিটুইটারি ফোসা যেটা বলছিলাম, সেলাটার শিকাটা ওয়াইড হয়ে যাবে, কারণ টিউমার মাস বড় হচ্ছে। জ বড় প্রমিনেন্ট হবে, প্রগনোথিজম হবে, এবং দাঁতের মাঝখানে স্পেস গুলো বেশি বেশি গ্যাপ পাওয়া যাবে। আমরা যদি হিল প্যাড থিকনেস দেখি, মানে পায়ের এক্সরে করি, এই যে এই ক্যালকেনিয়াম থেকে স্কিন সারফেস পর্যন্ত যে থিকনেস, ইউজুয়ালি ফিমেলে 18 মিলিমিটার চেয়ে কম হয় এবং মেলে 21 মিলিমিটার চেয়ে কম হয়, বাট
এখানে আমরা বললাম যে অ্যাক্রোমেগালিতে সফট টিস্যু এনলার্জমেন্ট হয়, তার মানে এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। হ্যান্ডের এক্সরে যদি করি আমরা, হ্যান্ডে যেটা হবে যে টাফটিং অফ টার্মিনাল ফ্যালেন্স। টাফটিংটা হলো মানে এই কি বলে এটাকে, এই মানে মাশরুম, যেটা মাশরুমের মতো অ্যাপিয়ারেন্স করে ফেলে। আরো অনেক কারণে হয় মাশরুমের অ্যাপিয়ারেন্স, এক একটার কারণ ভিন্ন। যাক, আমাদের এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন অ্যাক্রোমেগালি। আমরা ইমেজিং যেহেতু বলছি, একই সাথে ইমেজিং বলে আমরা কখন কিভাবে করব সেটা আমরা পরে আসছি। ইমেজিংটা খুবই সেন্সিটিভ, বিকজ ম্যাক্রোঅ্যাডিনোমা হয়, এটা একটা সিটি স্ক্যান, এটা এমআরআই, আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা টিউমার। একটু নর্মাল দিলে ভালো হতো, যে এখানে যে এটা ম্যাক্রোঅ্যাডিনোমা, লার্জ টিউমার ইন দ্য পিটুইটারি, যেটা অপটিক কায়াজমাকে কম্প্রেস করে ফেলেছে। এখানে বোঝার জন্য পরে পোস্ট অপারেটিভ ছবি দেয়া, এই টিউমারটা রিমুভ করার পর দিস ইজ অপটিক কায়াজমা। আচ্ছা, প্রায় মানে নিয়ারলি 100% সেন্সিটিভ এটা আমাদের। এটা শুধু ডায়াগনোসিসই না, এটা সুপ্রাসেলার এক্সটেনশনে, যে আমরা একটু আগে বললাম, যখন এই ডায়াফ্রামা সেলার উপরে যায় অপটিক নার্ভকে কম্প্রেস করে, দ্যাট মিন্স ইট হ্যাজ সুপ্রাসেলার এক্সটেনশন। এই যে দুই পাশে দুটো, একটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তার মানে ক্যাভার্নাস সাইনাসের মধ্যে চলে আসছে এটা দুই দিকে। আচ্ছা, এখন আমরা একটু আগেই বললাম যে আমরা ডায়াগনোসিস কনফার্ম করবো, আমরা গ্রোথ হরমোন এক্সেস চিন্তা করছি, র্যান্ডম ইজ নট ইউজফুল, আমরা একটু আগেই বললাম। আমরা এক্সেস মানে হলো আমরা সাপ্রেস করার চেষ্টা করব। সাপ্রেস কেমন করে করব? আমরা বললাম যে যদি গ্লুকোজ বাড়াই তাহলে এটা সাপ্রেস হবে, আমরা মুখে গ্লুকোজ খাওয়াই দেব। গ্লুকোজ খাওয়াই দেওয়ার পরে যদি তার গ্রোথ হরমোন সাপ্রেসড হয়, দ্যাট এক্সক্লুড এক্সেস গ্রোথ হরমোন। বাট ইফ ইট ডাজ নট সাপ্রেস, তার মানে হচ্ছে হলো পেশেন্ট হ্যাভ এক্সেস গ্রোথ হরমোন। আসলে আমরা এটা বেশি করি, বাট আইডিয়ালি IGF-1 ইজ দ্য ফার্স্ট স্ক্রিনিং টেস্ট। যদি IGF-1 নরমাল থাকে, দ্যাট এক্সক্লুড অ্যাক্রোমেগালি, একদম স্ট্রেট ক্যান দিস এক্সক্লুড অ্যাক্রোমেগালি। কারণ আমরা কেন গ্রোথ হরমোন বেশি পেলো, র্যান্ডম ইউজফুল না কেন, এটা একটু জানা দরকার। আমাদের অনেকগুলো কারণে গ্রোথ হরমোন বাড়ে, কারণ যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে গ্রোথ হরমোন বাড়ে। গ্রোথ হরমোন ইজ স্ট্রেস হরমোন। হ্যাঁ, যেমন প্রেগনেন্সিতে গ্রোথ হরমোন বাড়ে। পেইন স্টিমুলেশন, যে সিমটি দিলে গ্রোথ হরমোন বেড়ে যায়। হ্যাঁ, তারপরে আরো কতগুলো কন্ডিশন, যেমন পিউবার্টির সময় গ্রোথ হরমোন বাড়ে। হ্যাঁ, কিছু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, এদের ক্ষেত্রে গ্রোথ হরমোন বাড়ে, কারণ ওই সময় আমাদের এই ব্যালেন্সটা ঠিক থাকে না, উল্টা হয়ে যায়। নরমালি ব্লাড সুগার বাড়লে বলছি না গ্রোথ হরমোন সাপ্রেস হয়, কিন্তু এই ডিজিজ কন্ডিশনে উল্টা ঘটনাটা ঘটে। যারা ম্যালনারিস্ট, সিভিয়ারলি ইল, অন্য কোনো কারণে, মেজর অর্গান ফেলিওর, লিভার ফেলিওর, হার্ট ফেলিওর, এই সবগুলো কন্ডিশনে গ্রোথ হরমোন বাড়ে। বাট এরা নর্মাল যে সাপ্রেসিভ যে মানে ফিডব্যাক মেকানিজমটা, ফিডব্যাকটা ঠিক থাকে। কারণ এই সময় আমরা গ্রোথ হরমোন বেশি পেলেও আমরা যদি সাপ্রেস করি, গ্লুকোজ টলারেন্স টেস্ট করি, গ্রোথ হরমোন উইল বি সাপ্রেসড। কিন্তু ওই সময়গুলোতে ইউজুয়ালি IGF উইল রিমেইন নর্মাল। তাহলে IGF যদি, এই জন্য IGF ইজ দ্য বেস্ট সিঙ্গেল স্ক্রিনিং টেস্ট ফর অ্যাক্রোমেগালি। IGF নর্মাল, এক্সক্লুড অ্যাক্রোমেগালি, আমরা একটু পরে দেখবো। IGF আমাদের দেশে হয় না, এই জন্য আমরা IGF এত সহজে করতে পারি না। আমরা OGTT দিয়েই গ্রোথ হরমোন এক্সেস কনফার্মেশন করি। এছাড়া আমরা যখন পিটুইটারি একটা হরমোন এফেক্টেড, আমরা বাকি হরমোনগুলো অ্যাসে করবো। একটু আগেই বললাম যে প্রোল্যাকটিন বেশি থাকতে পারে দুইটা কারণে, একটা হলো কোসিক্রেট করে, আর একটা হলো একটু আগেই বললাম আমরা যখন মাস ইফেক্ট হয় তখন হাইপোথ্যালামাস থেকে ডোপামিন এখানে আসতে পারে না, প্রোল্যাকটিন ইনহিবিট হয় না, পারসিস্টেন্টলি প্রোল্যাকটিন সেক্রেশন হইতে থাকে। সো ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, এবং আদার পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি হতে পারে, জন্য আমরা আদার পিটুইটারি হরমোনগুলোকেও টেস্ট করব। আর যেহেতু অপটিক কায়াজমাকে কম্প্রেস করার চান্স আছে, আমরা পেরিমেট্রি করে দেখব তার ভিজুয়াল ফিল্ড ঠিক আছে কিনা। যদি অ্যাবনরমাল থাকে আমরা বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া পেতে পারি। এখন অনেকগুলো কোমরবিডিটি কমপ্লিকেশন একটু আগে আমরা দেখলাম, সেগুলোর জন্য আমরা ডায়াবেটিস চেক করার জন্য OGTT করব, ডিসলিপিনিমিয়া করব। যদি কারো স্লিপ অ্যাপনিয়া সাসপেক্ট করি বা ট্রুলি স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে, পেশেন্টের পার্টনার কমপ্লেন করে খুব নাক ডাকা,
বা পোর স্লিপ কোয়ালিটি, পেশেন্টের ভিভিড ড্রিম হয়, সকালবেলায় ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পর ক্লান্তি লাগে খুব, মনে হয় যে সারা রাত ধরে ঘুমাচ্ছে কিন্তু মনে হয় না তার ঘুম হয়েছে। তো যদি এরকম এই করে সাসপেক্ট করি সেক্ষেত্রে আমরা স্লিপ স্টাডি করতে পারি। আর যেহেতু কার্ডিয়াক কমপ্লিকেশনটা কমনেস্ট এবং কার্ডিয়াক ডিজিজ দ্য কজ অফ ডেথ, আমরা কার্ডিয়াক এক্সক্লুশন করব, যে ইসিজি এবং ইউকার্ডিওগ্রাম করব। আর কোলোনিক পলিপ দেখার জন্য আমরা কোলোনোস্কোপি করতে পারি। আর আমরা কখন বলবো যে ডিজিজটা অ্যাক্টিভ? হ্যাঁ, একটা পেশেন্টের এই হাত পা বড় হয়ে আছে, বিশাল বড়, তার কি আমরা ধরে অপারেশন করে ফেলবো? নট লাইকলি। কারণ বড় হয়ে আছে মানেই যে তার এই মুহূর্তে ডিজিজটা অ্যাক্টিভ সেটা না। আমরা কখন অ্যাক্টিভ মনে করব? যদি গ্রোথ হরমোন 10 ন্যানোগ্রাম পার এমএল এর চেয়ে বেশি থাকে এবং সাপ্রেস না হয়, নাম্বার 1। গ্রোথ হরমোন IGF-1 যদি বেশি থাকে, ফসফেট যদি বেশি থাকে, কারণ গ্রোথ হরমোন রেনাল টিউবুলার ফসফেট রিঅ্যাবজর্পশন বাড়ায়, এবং পেশেন্টের এক্সেসিভ সোয়েটিং থাকে। যদি এই সব কন্ডিশন গুলো থেকে থাকে, তখনই আমরা সন্দেহ করব যে তার গ্রোথ হরমোন অ্যাক্টিভ ডিজিজ। আমরা তখনই ডিটেল ডায়নামিক টেস্ট করে দেখব। ট্রিটমেন্টে আসি। আমাদের ট্রিটমেন্ট অপশন, ডায়াগনোসিস হয়ে গেল অ্যাক্টোমেগালি। আমাদের ট্রিটমেন্ট অপশন 3টা। সার্জারি ইজ দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট। এটা আমরা ওপেন সার্জারি করতে পারি অথবা ট্রান্সফাইনাডাল সার্জারি ইজ প্রিফার্ড অপারেশন, যেটা আমরা নেজাল সেপ্টাম দিয়ে, স্পেনয়েড বোন দিয়ে পিটুইটারি টিউমারটাকে রিমুভ করে আনা হয়। কারো কারো রেডিওথেরাপি দরকার হয় যদি সার্জিক্যাল এটা পুরোপুরি রিমুভ করা না যায় বা সার্জারি ফেল করে অথবা রিল্যাপস হয়, তাদের ক্ষেত্রে আইদার রিডিউস সার্জারি করতে পারি অথবা রেডিওথেরাপি দিতে পারি। আদারওয়াইজ আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি কারো কারো ক্ষেত্রে যদি সার্জারি ফেল করে অথবা সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড হয়। কি কি আমরা একটু আগেই দেখলাম যে সোমাটোস্ট্যাটিন দিয়ে গ্রোথ হরমোন সাপ্রেসড হয়, তার মানে আমরা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ ইউজ করতে পারি। আমরা দেখলাম যে কোসিক্রেট করে প্রোল্যাকটিন, ল্যাক্টোট্রপ হাইপারট্রফি থাকে যেটা ডোপামিন দিয়ে সাপ্রেস হয়, তার মানে আমরা ডোপামিন দিতে পারি। এছাড়া গ্রোথ হরমোন অ্যান্টাগনিস্ট ইউজ করতে পারি, যেটা পেরিফেরাল টিস্যুতে গ্রোথ হরমোন অ্যাক্টিভিটি ব্লক করবে মাধ্যমে IGF-1 এর লেভেলের কমিয়ে আলটিমেটলি এই অ্যাকশন গুলোকে রিভার্স করবে, কমপ্লিকেশন গুলোকে রিভার্স করবে বা ভালো করবে। তো সামারিতে যদি আমরা দেখি যে ডায়াগনোসিস কনফার্ম, আমরা আগে বললাম যে আগে বহুত কিছু এক্সে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু আসলে একটা টেস্ট যদি বলি সেটা হলো IGF-1, যদিও আমাদের দেশেই হয় না, স্টিল এখনো আমাদের দেশে হয় না। IGF-1 ইজ দ্য প্রিফার্ড। যদি IGF-1 নর্মাল থাকে দ্যাট এক্সক্লুড অ্যাক্রোমেগালি। যদি এলিভেটেড থাকে তখন আমরা ডায়নামিক টেস্ট করব, পজিটিভ করে গ্রোথ হরমোন সাপ্রেস করব। যদি সাপ্রেস হয়ে গেলে রুল আউট অ্যাক্টিভ অ্যাক্রোমেগালি, মানে অ্যাক্রোমেগালি হলেও অ্যাক্টিভ না। যদি ইনএডুকেট সাপ্রেশন হয় তার মানে আমরা ধরে নিচ্ছি তার অ্যাক্রোমেগালি আছে, অ্যাক্টিভ অ্যাক্রোমেগালি। তখন আমরা ইমেজিং করব। ইমেজিং এ যদি মাস পেয়ে যাই তার মানে আমরা তো টিউমার পেয়ে গেলাম। ইমেজিং যদি নরমাল থাকে তাহলে আমরা অন্য একটোপিক সোর্স গুলো খুঁজবো। এটা হলো আমাদের ডায়াগনোসিস। এর সাথে আমরা মানে আদার যে কোমরবিডিটির জন্য বাকি যে ইনভেস্টিগেশন সেগুলো করব। ট্রিটমেন্টের ক্ষেত্রে আসে আমরা অ্যাক্রোমেগালি ডায়াগনোসিস হয়ে গেল, আমাদের বললাম যে মেইনস্টে অফ ট্রিটমেন্ট ইজ সার্জারি। যদি কিওর হয় আমরা 6 মাস পর মনিটর করব পেশেন্টের সিমটম এবং গ্রোথ হরমোন দেখে। সার্জারি যদি কিওর না হয় সেক্ষেত্রে আমাদের দুইটা অপশন, আইদার মেডিকেল থেরাপি দিতে পারি অথবা রিসার্জারি করতে পারি অথবা রেডিওথেরাপি দিতে পারি। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন যখন প্রোল্যাকটিন, ল্যাক্টোট্রপের পরিমাণ বেশি থাকে, প্রোল্যাকটিন অনেক এক্সেস থাকে, সেসব ক্ষেত্রে স্পেশালি অথবা কোনো কোনো ক্ষেত্রে সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড অন্য কোনো কারণে, সেক্ষেত্রে আমরা মেডিকেল থেরাপিতে শুরু করব। আগে মেডিকেল থেরাপি আমরা একটু আগে বললাম সোমাটোস্ট্যাটিন অ্যানালগ অথবা ডোপামিন অ্যাগনিস্ট অথবা গ্রোথ হরমোন অ্যান্টাগনিস্ট। এগুলো দিয়ে যদি কন্ট্রোল থাকে আমরা ড্রাগ দিয়ে মেনটেন করতে পারবো, যদি কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে আমরা আদার যে রিডিউ সার্জারি করতে পারি, রেডিওথেরাপি দিতে পারি অথবা কম্বিনেশন অফ থেরাপি দিতে পারি, যে মেডিসিনের সাথে রেডিওথেরাপি, এরকম যে কোনো কম্বিনেশন ইউজ করতে পারি। তো ট্রিটমেন্টে আসলে এতটুকু, এর চেয়ে বেশি সার্জারি বলতে পারলে আন্ডার গ্রাজুয়েটে মোর দেন এনাফ, আর কিছু লাগবে না। আর আসলে পোস্ট গ্রাজুয়েশনের পড়া শুরুটাই এখান থেকে। সার্জারি প্রিপারেশন এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা খুব 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা যাই হোক ওগুলো যদি পোস্ট গ্রাজুয়েট কেউ ইন্টারেস্টেড থাকে আমরা পরবর্তীতে ওগুলো নিয়ে জাস্ট এই প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট বা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টই একটা বড় লেকচার হতে পারে। সো থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে এই গ্রুপে কোশ্চেন করতে পারো,
আমি সুযোগ মতো আমি অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।